আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাই। আমি অর্ণব আহমেদ ফাহিম, মেহির জিকে সিরিজের সহযোগী লেখক। আজকের এই ক্লাসটি আমরা কে কোথা থেকে দেখছি আমি একটু সবার কাছ থেকে জানতে চাই। আজকের এই ক্লাসটি আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে। আপনারা আমাকে একটু জানাবেন যে আমি যে কথা বলছি সে কথা সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা আমাকে জানাবেন। এবং আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। শেয়ার করে একটু ডান লিখে দিবেন যে শেয়ার ডান। ক্লিয়ার, মারিয়া বলছে ক্লিয়ার, নিনো বলছে ক্লিয়ার। বাকি যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন। সবার কমেন্ট গুলো একটু করবেন, তাহলে আমার বুঝতে সহজ হবে। আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ানোর। কুমিল্লা থেকে দেখছেন। আচ্ছা, আজকের এই লাইভ ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। সবার কাছে অনুরোধ যে ক্লাসটি শেয়ার করে দেন। ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেন। শেয়ার ডান। নিজের প্রোফাইলে শেয়ার করে দেন, মেসেঞ্জার গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দেন। আচ্ছা, আমরা একটু জানাই যে কার প্রস্তুতি কিসের জন্য। মানে যারা ভার্সিটির প্রস্তুতি আছেন তারা একটু লিখেন। যাদের ভার্সিটির প্রস্তুতি তারা একটু লিখেন ভার্সিটি। যদি এইচএসসি 23 ব্যাচ হন 23, 24 ব্যাচ হন 24। আর যারা জব প্রিপারেশন তারা একটু লিখেন জব। মানে কার প্রস্তুতি কেমন, কোনটার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন সেটা একটু আমাদেরকে কমেন্টে জানান, আমরা একটু দেখি। শেয়ার ডান হয়েছে। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যারা আছে তারা একটু আমাদেরকে জানাবেন, এবং এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী আছে যারা, তারাও আমাকে একটু জানাবেন। মিথিলা ভার্সিটি একটু লিখবেন। ভার্সিটি হলে 23-24 একটু ব্রিগেডে লিখবেন যে আপনি কোনটা, 23 নাকি 24, নাকি জবের বিসিএস এর প্রিপারেশন 47, 48, কোনটাকে আপনি টার্গেট করছেন। এইচএসসি 24 ব্যাচ প্লাস ভার্সিটি। আচ্ছা, ওকে, একটু দ্রুত শেয়ার করে দেই, ঝটপট শেয়ার করে দেই ক্লাস। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সবার কাছে খাতা কলম নিশ্চয়ই আছে, আমরা একটু আজকে আলোচনা করি। সবাই একটু লিখবো। আজকের টপিকের নাম লিখবো আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক, সবাই একটু লিখবো আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী, লেকচার 1। আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 1, ফাতেমাতুজ জোহরা। ওকে, আমরা সবার জন্য ক্লাসটি উন্মুক্ত করেছি। ওকে, আমরা আন্তর্জাতিক বিষয়াবলী আজকে আলোচনা করছি। খেয়াল করেন, আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু হলো এশিয়া মহাদেশ। আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। এই এশিয়া মহাদেশের যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই জায়গাগুলোতে আমরা আজকে একটু আলোচনা করব। ঠিক আছে? যে সকল শিক্ষার্থী ক্লাসটি দেখছেন তাদেরকে একটু বলবো যে এশিয়া মহাদেশ নিয়ে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা একটু সেখান থেকে আলোচনা করব। খেয়াল করেন, এই এশিয়া মহাদেশের মোট অঞ্চল, এই এশিয়া মহাদেশের মোট অঞ্চল, সবাই একটু কমেন্ট করেন তো। এশিয়া মহাদেশের মোট অঞ্চল কয়টা? 5টা। সবাই একটু কমেন্ট করেন। এশিয়া মহাদেশের মোট অঞ্চল কয়টি? 5টি। সবাই ঝটপট একটু কমেন্ট করেন তো, এশিয়া মহাদেশের মোট অঞ্চল কয়টা? 5টা। সবাই একটু ঝটপট কমেন্ট করেন। এশিয়া মহাদেশের মোট অঞ্চল কয়টি? 5টি অঞ্চল। এই 5টি অঞ্চলের মধ্যে, এই যে 5টা অঞ্চল আছে, এই 5টা অঞ্চলের মধ্যে একটি অঞ্চল হচ্ছে
দক্ষিণ এশিয়া অঞ্চল। দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া অঞ্চল। এই 5টি অঞ্চলের মধ্যে একটি অঞ্চল হচ্ছে দক্ষিণ এশিয়া। আচ্ছা, একটা অঞ্চলের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। একটি অঞ্চলের নাম হলো মধ্য এশিয়া। একটি অঞ্চলের নাম হচ্ছে দূরপ্রাচ্য। একটি অঞ্চলের নাম হলো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য। তো আমরা আজকের এই ক্লাসটাতে আমরা একটু আলোচনা করব বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে। আমরা একটু অঞ্চল আলোচনা করব, অঞ্চলের বিভিন্ন দেশ নিয়ে আমরা একটু আলোচনা করব। খেয়াল করেন, দক্ষিণ পূর্ব এশিয়া, আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে একটু আলোচনা আগে করতে চাই। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সবাই একটু কমেন্ট করেন তো। এই যে দক্ষিণ পূর্ব এশিয়া আছে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? সবাই ঝটপট একটু কমেন্ট করেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? সবাই একটু কমেন্ট করেন, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশ? সবাই একটু কমেন্ট করেন। আন্তর্জাতিক পার্ট খুব সহজ করে পড়ানোর চেষ্টা করব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কতটি? এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটাতে মোট দেশ আছে 11টা। কয়টা? মোট 11টি দেশ। কয়টি দেশ? দক্ষিণ পূর্ব এশিয়ার মোট এই অঞ্চলটাতে মোট দেশ হচ্ছে 11টি। কয়টি? 11টি দেশ। কয়টি দেশ বললাম? সবাই একটু কমেন্ট করেন। এখানে দেশ কয়টা? 11টা দেশ। এই যে 11টা দেশ আছে, এই 11টা দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার, এই 11টা দেশকে আমরা খুব সহজ করে একটু মনে রাখবো। আমার সাথে একটু ক্লাসগুলোতে নোট করার চেষ্টা করেন, সব মনে থাকবে আপনার। আপনার সব মনে থাকবে। একটু বলি, তো লিখলাম দক্ষিণ পূর্ব এশিয়া। সবাই কমেন্ট করেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা। এই 11টা দেশ মনে রাখবেন যে টেকনিক দিয়ে। এমটিভিতে এমটিভিতে ফাইল দেখলে, এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। কি হয় না ভাই? বিসিএস হয় না। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। আমার সাথে বলেন, এমটিভিতে ফাইল দেখলে কি হয় না? বিসিএস হয় না। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টা দেশ আছে, এই অঞ্চলটা, এটাকে মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। সবাই একটু কমেন্টে লিখেন টেকনিকটা। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। সবাই কমেন্টে লিখবেন, এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ মনে রাখার টেকনিক হলো, আপনাকে আমি 11 সেকেন্ডে শিখাই দেব। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এই এম থেকে হচ্ছে মিয়ানমার, এই এম থেকে হলো মিয়ানমার, এই এম থেকে হচ্ছে মালয়েশিয়া। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া। টি থেকে থাইল্যান্ড, টি থেকে থাইল্যান্ড। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড। এই ভি থেকে হচ্ছে ভিয়েতনাম, ভি থেকে হলো ভিয়েতনাম। এম থেকে মালয়েশিয়া, এম থেকে মিয়ানমার, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মালয়েশিয়া, এম থেকে মিয়ানমার, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এফ, এই এফ থেকে হচ্ছে ফিলিপাইন, এফ থেকে হচ্ছে ফিলিপাইন, এফ থেকে হলো ফিলিপাইন। আই থেকে হলো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। আই থেকে ইন্দোনেশিয়া। এল থেকে হচ্ছে লাওস, এল থেকে হলো লাওস। আই থেকে হচ্ছে ইন্দোনেশিয়া, এফ থেকে ফিলিপাইন, ই থেকে হচ্ছে ইস্ট তিমোর। এই ই থেকে হলো ইস্ট তিমোর বা পূর্ব তিমোর, ইস্ট তিমোর, ইস্ট তিমোর। তাহলে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। আচ্ছা, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমোর। এমটিবিতে ফাইল। এবার বিসিএস, এই বি থেকে হচ্ছে ব্রুনাই, বি থেকে হলো ব্রুনাই, ব্রুনাই। বি থেকে কি? ব্রুনাই। সি থেকে হলো কম্বোডিয়া, সি থেকে হলো কম্বোডিয়া, সি থেকে কম্বোডিয়া। এস থেকে হলো সিঙ্গাপুর, সিঙ্গাপুর। এস থেকে সিঙ্গাপুর। তাহলে এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। সবাই আমার সাথে একটু আলোচনাটা মন দিয়ে শুনেন। এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। আচ্ছা,
এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমুর, ই থেকে ইস্ট তিমুর, ফিলিপাইন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, ইস্ট তিমুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, ইস্ট তিমুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, ইস্ট তিমুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। তাহলে এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের দেশ হচ্ছে 11টা, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমোর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। সবাই আমাকে বলেন এই 11টা দেশ নাম ক্লিয়ার কিনা, এই 11টা দেশের নামটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে জানান তো এই 11টা দেশের নাম ক্লিয়ার কিনা। মারিয়া বলছে ওকে, মিথিলা 11টি বলছো। সবাই একটু বলেন, একসাথে বলেন ক্লিয়ার কিনা। এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় যে 11টা দেশ ক্লিয়ার, 11টা দেশ ক্লিয়ার, নাম ক্লিয়ার কিনা, যদি নাম ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি প্রত্যেকটা দেশ নিয়ে একটু আলোচনা এবার করতে চাই। নাম ক্লিয়ার হয়ে থাকলে তোকে এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসুন এমটিভি। এই এম থেকে হচ্ছে মিয়ানমার, মিয়ানমার নিয়ে একটু আলোচনা করব। এই যে মিয়ানমার যে দেশটা আছে, এই মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। এই নাইপিদো, এই মায়ানমার যে দেশটা আছে এই দেশটার মুদ্রা হচ্ছে কিয়াট, কিয়াট, মায়ানমার নাইপিডো কিয়াট, মায়ানমার নাইপিডো কিয়াট, মায়ানমার নাইপিডো কিয়াট। আচ্ছা, এই মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে সীমানা রয়েছে, বাংলাদেশের সাথে সীমানা রয়েছে, বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমানা আছে। এর মধ্যে একটা দেশের নাম হলো মিয়ানমার, মিয়ানমারের সীমানা আছে। আচ্ছা দেখো, এই যে বাংলাদেশ, এই মিয়ানমারের সাথে বাংলাদেশ মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় করে, বাংলাদেশ মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় করে 2012 সালে, সমুদ্র বিজয় হয়েছে 2012 সালে। তাহলে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা আছে, বাংলাদেশের সাথে মিয়ানমারের সমুদ্র বিজয় হয় 2012 সালে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে এই যে মংডু, মংডু আর হলো ঘুমধুম, এই সীমান্তটা কোথায় আছে? মংডু আর ঘুমধুম সীমান্ত, এই মংডু এবং ঘুমধুম সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। মংডু এবং ঘুমধুম সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। ওকে, মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিজয় হয় 2012 সালে। কত সালে? 2012 সালে। দেখো, তাহলে মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো, মুদ্রা হচ্ছে কিয়াট, মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিজয় হয় 2012 সালে। কত সালে? 2012 সালে। এই যে মিয়ানমার যে দেশটা আছে, এই মিয়ানমারের দেশের যে সীমান্ত বাহিনী আছে, সীমান্ত বাহিনী, মিয়ানমারের যে সীমান্ত বাহিনী আছে তার নাম হলো বিজিপি, বিজিপি, মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হলো বিজিপি। এই বিজিপি মানে হচ্ছে বর্ডার গার্ড পুলিশ, বিজিপি। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ, বর্ডার গার্ড পুলিশ। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। এই বিজিপির পূর্বে নাম কি ছিল? নাসাকা। বিজিবির পূর্ব নাম কিন্তু ছিল নাসাকা, আগে ছিল নাসাকা, এখন বিজিপি নামে এদেরকে ডাকা হয়, বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। তাহলে মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ, পূর্বে ছিল নাসাকা। আচ্ছা, এই যে মিয়ানমারের যে রাখাইন প্রদেশ আছে, রাখাইন, বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমানা আছে, রাখাইন প্রদেশ বা আরাকান প্রদেশের সাথে, আরাকান, হ্যাঁ, রাখাইন বা আরাকানের সাথে মিয়ানমারের সীমানা আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, আরাকান, রাখাইন এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইটা রাজ্যের সীমানা আছে, একটা হচ্ছে রাখাইন রাজ্য আর একটা হচ্ছে সিন রাজ্য। বাংলাদেশের সাথে মিয়ানমারের দুটি রাজ্যের সীমানা আছে, একটা হলো রাখাইন রাজ্য আর একটা হচ্ছে সিন রাজ্য। এই দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। তাহলে মিয়ানমারের রাজধানী নাইপিডু, মুদ্রা হচ্ছে কিয়াত, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে। মিয়ানমারের দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, একটা হচ্ছে রাখাইন রাজ্য আর হচ্ছে সিন রাজ্য। মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিজয় হয় 2012 সালে। প্রশ্ন আসে
যে মংডু এবং ঘুমদুম সীমানা কোন দেশের মধ্যে আছে? বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ঘুমদুম সীমানা আছে। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। পূর্বে এই সীমান্ত বাহিনীর নাম ছিল, এই সীমান্ত বাহিনীর নাম ছিল নাসাকা। কি নাম? নাসাকা। সীমান্ত বাহিনীর নাম ছিল নাসাকা। কি নাম ছিল? নাসাকা। সীমান্ত বাহিনীর নাম ছিল নাসাকা। জাফরিনা জয়তি কমেন্ট করছে, এখন আবার লাইভ চলছে নাকি? ইয়েস, এখন আবার লাইভ চলছে। ওকে, দেখেন এই যে মিয়ানমারের যে রাখাইন প্রদেশ আছে, রাখাইন, এই মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলিম যে জনগোষ্ঠী ছিল, মুসলিম মুসলিম জনগোষ্ঠী, এই মিয়ানমারের রাখাইন প্রদেশে যে মুসলিম জনগোষ্ঠী ছিল, এই হলো রোহিঙ্গা। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা ছিল। খেয়াল করেন, এই রোহিঙ্গা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে। কিন্তু দেখেন, এই রোহিঙ্গা জনগোষ্ঠী, এই রোহিঙ্গারা বাংলাদেশে আসে, বিডিতে আসে। এই রোহিঙ্গারা বাংলাদেশে আসে সর্বপ্রথম। এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসে সর্বপ্রথম 1978 সালে। তারা সর্বপ্রথম বাংলাদেশে আসে। কিভাবে আসে? এই রোহিঙ্গারা একটা মিয়ানমারের যে সামরিক বাহিনী, তারা একটা অপারেশন করেছিল। সেই অপারেশনের নাম ছিল অপারেশন ড্রাগন কিং। অপারেশন ড্রাগন কিং। অপারেশন 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 ড্রাগন কিং। অপারেশন ড্রাগন কিং। এই অপারেশন ড্রাগন কিং পরিচালনা করলে 1978 সালে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। অপারেশন ড্রাগন কিং কত সালে? 1978 সালে। এরপরে দেখেন, অপারেশন ড্রাগন কিং পরিচালনা হওয়ার পরে 1982 সালে, 1982 তে এই রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়। নাগরিকত্ব হারায়। প্রশ্ন আসে যে রোহিঙ্গারা নাগরিকত্ব কবে হারায়? তাহলে নাগরিকত্ব হারায় 1982 সালে, আর রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে 1978 সালে। নাগরিকত্ব হারায় 1982 সালে, বাংলাদেশে প্রবেশ করে 1978 সালে। সবাই একটু আমাকে কমেন্টে জানান তো, সবাই একটু আমাকে কমেন্টে জানান, মিয়ানমারের যে রোহিঙ্গারা আছে, এরা নাগরিকত্ব হারায় কত সালে? সবাই একটু কমেন্ট করে জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীরা নাগরিকত্ব হারায় কত সালে? নাগরিকত্ব হারায় কত সালে একটু জানান। দেখি আপনাদের কমেন্ট একটু দেখি, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীরা নাগরিকত্ব হারায় কত সালে? নাগরিকত্ব কত সালে হারিয়েছে? রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? নাগরিকত্ব হারায় কত সালে? ওকে, ঝটপট সবাই একটু ঝটপট কমেন্ট করেন, মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? আচ্ছা, এখানে বলছে, রোমা বলছে 1982 সাল, মহসিনা বলছে 1982 সালে, জাফরিনা জয়তি বলছে 1982 সালে, তারিন তাসিন বলছে 1982 সালে। তাহলে দেখেন, নাগরিকত্ব হারিয়েছে কত সালে? 1982 সালে নাগরিকত্ব হারায়। আচ্ছা, তাহলে এবার আমাকে একটু কমেন্ট করেন, এই রোহিঙ্গারা সবাই, রোহিঙ্গারা বাংলাদেশে বিডিতে সর্বপ্রথম আসে কবে? বিডিতে সর্বপ্রথম আসে কবে? বিডিতে সর্বপ্রথম কবে আসে? সবাই এটা কমেন্ট করেন, বাংলাদেশে সর্বপ্রথম কত সালে আসে? বাংলাদেশে সর্বপ্রথম কত সালে এই রোহিঙ্গারা আসে? 1982 সালে নাগরিকত্ব হারিয়েছে। 1982 সালে নাগরিকত্ব হারিয়েছে। এবার আমাকে বলেন, বাংলাদেশে কবে এসেছে? বাংলাদেশে কবে এসেছে? সামিয়া জাহান বলছে, এখন কি ক্লাস হয়? হ্যাঁ, এখন ক্লাস হয়। এই যে এখন ক্লাস হচ্ছে আরেকবার, এটা ফ্রি উন্মুক্ত ক্লাস হচ্ছে। আপনাদের পেইড ব্যাচের ক্লাস না, উন্মুক্ত ক্লাস। আপনারা তো পেইড ব্যাচে ক্লাস করেছেন, আবার উন্মুক্ত হচ্ছে, একটু ব্যতিক্রম তথ্য আলোচনা হবে। ওকে, তাহলে দেখেন, 1978 সালে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। 1978 সালে বাংলাদেশে প্রবেশ করে 1982 সালে নাগরিকত্ব হারায়। কত সালে? 1982 সালে নাগরিকত্ব হারায়। এরপরে 2017 সালের 25 আগস্ট, 2017 সালের 25 আগস্ট গিয়ে একটু মন দিয়ে রাখেন, 2017 সালের 25 আগস্ট, 2000 এখানে লিখি, 2017 সালের 25 আগস্ট, কিন্তু এই 25 আগস্ট, 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের যে সামরিক বাহিনী আছে, সেই সামরিক বাহিনী আরেকটা অপারেশন করলো, নাম হলো অপারেশন ক্লিয়ারেন্স। অপারেশন ক্লিয়ারেন্স, অপারেশন ক্লিয়ারেন্স, অপারেশন অপারেশন ক্লিয়ারেন্স। এই অপারেশন ক্লিয়ারেন্স করে রোহিঙ্গারা 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে 2017 সালে, প্রায় 11 লক্ষ। 2017 সালের 25 আগস্ট
অপারেশন ক্লিয়ারেন্সের মাধ্যমে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এই মিয়ানমার থেকে। এখন এই যে রোহিঙ্গারা প্রবেশ করলো, এই রোহিঙ্গারা প্রবেশ করার পরেই বাংলাদেশ সরকার কিন্তু একটা উপাধি পাইলো, তাদেরকে আশ্রয় দেওয়ার ফলে একটা উপাধি পেল, সেই উপাধি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি। মাদার অফ হিউম্যানিটি কিন্তু শেখ হাসিনা উপাধি পেল। মাদার অফ হিউম্যানিটি, এই মাদার অফ হিউম্যানিটি কিন্তু বিডি সরকার, বাংলাদেশ সরকারের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপাধিটা পেয়েছিলেন। হ্যাঁ, মাদার অফ হিউম্যানিটি। ওকে, তাহলে মিয়ানমার থেকে 1978 সালে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রথম প্রবেশ করেছে 1978 সালে। 1982 সালে তারা নাগরিকত্ব হারায়। পরবর্তীতে 2017 সালের 25 আগস্ট অপারেশন ক্লিয়ারেন্সের মাধ্যমে আবার তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে 11 লক্ষ রোহিঙ্গা। এখন এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী, এই রোহিঙ্গারা, এদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দেয় কোথায়? এই যে আশ্রয় দেয় ভাষাঞ্চলে। কোথায়? ভাষাঞ্চল। নোয়াখালীর ভাষাঞ্চলে এই রোহিঙ্গারা কিন্তু আশ্রয় নেয়। তাদের যে রোহিঙ্গা ক্যাম্প, নোয়াখালীর ভাষাঞ্চলে কিন্তু তারা আশ্রয় নেয়। নোয়াখালীর কোথায়? ভাষাঞ্চলে এরা আশ্রয় নেয়। এই মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশের। তাহলে দেখেন, ভাষাঞ্চল, মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো, মুদ্রা হচ্ছে কিয়াট। মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো, মুদ্রা হচ্ছে কিয়াট। মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো, মুদ্রা কি? কিয়াট। মায়ানমার, নাইপিডো, কিয়াট। এই মিয়ানমারকে বলা হয়, এই যে মিয়ানমার যে দেশটা আছে, এই মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। সোনালী প্যাগোডার দেশ। সোনালী প্যাগোডার দেশ। এই প্যাগোডা মানে হচ্ছে উপাসনালয়। এই যে এই প্যাগোডা হচ্ছে উপাসনালয়। হ্যাঁ, উপাসনালয়। উপাসনালয়, সোনালী প্যাগোডার দেশ মিয়ানমার। বক্ষ দেশ নামে হয়েছে মিয়ানমারকে বলা হয়। সোনালী প্যাগোডার দেশ হচ্ছে মিয়ানমার। সোনালী প্যাগোডার দেশকে মিয়ানমার। সোনালী প্যাগোডার দেশ হচ্ছে মিয়ানমার। সোনালী প্যাগোডার দেশ হচ্ছে মিয়ানমার। মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো, মুদ্রা হচ্ছে কিয়াট। মুদ্রা কি? কিয়াট। মায়ানমারের একটা জাতিগোষ্ঠী, রোহিঙ্গা জাতিগোষ্ঠী, যারা আরাকান প্রদেশে বসবাস করতো। কোথায়? আরাকানে। এরা নাগরিকত্ব হারায় 1982 সালে। 1982 সালে নাগরিকত্ব হারায়। 1978 সালে বাংলাদেশে প্রবেশ করে। 2017 সালের 25 আগস্ট আবার বাংলাদেশে প্রবেশ করে। অপারেশন ক্লিয়ারেন্স হয় এখানে। অপারেশন ক্লিয়ারেন্স হয় এখানে। আর 1978 সালে হয় অপারেশন ড্রাগন কিং। অপারেশন ড্রাগন কিং হয়। আচ্ছা, বাংলাদেশ সরকার এদেরকে কি করে? রোহিঙ্গাদেরকে কি করে? আশ্রয় দেয়। এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গা ইস্যুতে খেয়াল করো, এই রোহিঙ্গা ইস্যুতেই কিন্তু আন্তর্জাতিক আদালতে যে দেশ আছে গাম্বিয়া, এই গাম্বিয়া মামলা করে। আন্তর্জাতিক আদালতে এই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। মানবাধিকার লঙ্ঘনের যে মামলা আছে, সেই মামলা করে কে? গাম্বিয়া যে দেশ, সেই গাম্বিয়া। তাহলে দেখো, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে মামলা করে কে? গাম্বিয়া। কোন দেশ? গাম্বিয়া মামলা করে কার বিরুদ্ধে? মিয়ানমারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে মামলা করে? মিয়ানমারের বিরুদ্ধে। ওকে, সবাই একটু একসাথে আমার সাথে আমি আবার রিপিট করব। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। আমি ক্লাসে যেগুলো আলোচনা করব সেগুলো ক্লাসের পড়া ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, একটু মন দিয়ে শোনো। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 11টা। এমটিবি তে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। একটু আগে আমরা লিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে বললাম যে এই যে এমটিবি আছে, এই এমটিবির যে মিয়ানমার আছে, এম থেকে যে মিয়ানমার, সে মিয়ানমার নিয়ে আলোচনা করছে। বলছি মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো। মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো। এই মিয়ানমারের মধ্যে হচ্ছে কিয়াট। এই মিয়ানমারের যে সামরিক বাহিনী আছে, একে বলা হয় বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। পূর্বে নাম ছিল নাসাকা। পূর্বে নাম কি ছিল? নাসাকা। আমি রিভিশন করছি এখন। হ্যাঁ, এতক্ষণ যা বললাম রিভিশন করছি। নাসাকা। এই মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে। এই যে আরাকান বা রাখাইন প্রদেশ আছে, রাখাইন এবং আরেকটা প্রদেশ হচ্ছে সিন। মিয়ানমারের দুটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। একটা হলো রাখাইন রাজ্য, আর একটা হচ্ছে সিন রাজ্য। রাখাইন রাজ্য আর একটা হচ্ছে সিন রাজ্য। মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমানা আছে, এর একটা হলো মংডু, মংডু এবং ঘুমধুম। ঘুমধুম সীমানা, মংডু এবং ঘুমধুম সীমানা আছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে।
মিয়ানমার, এই মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত কে? মিয়ানমার। সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত কে? মিয়ানমার। এই মিয়ানমারের পূর্ব নাম কিন্তু বার্মা। মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে মিয়ানমারের পূর্ব নাম কি? বার্মা। মিয়ানমারের পূর্ব নাম কি? বার্মা। দেলোয়ার হোসেন বলছে রেকর্ড ক্লাস মনে হচ্ছে। আর কিসের রেকর্ড ক্লাস ভাই? কিসের রেকর্ড ক্লাস? লাইভ ক্লাস চলছে, কিসের রেকর্ড ক্লাস? ওকে ওকে, দেখো মিয়ানমার, এই মিয়ানমারের একটা জনগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা। এই রোহিঙ্গা মিয়ানমারের যে রাখাইন আরাকান প্রদেশ আছে, সেই আরাকান প্রদেশে বসবাস করত মুসলিম জনগোষ্ঠী। মিয়ানমার সরকার এদেরকে বিতাড়িত করেছে। মিয়ানমার সরকার কি করেছে? এদেরকে বিতাড়িত করেছে। 1978 সালে এই রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে সর্বপ্রথম। পরীক্ষায় আসে রোহিঙ্গারা বাংলাদেশে কবে প্রবেশ করে? সর্বপ্রথম 1978 সালে। এই রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। 1978 সালে যে তারা আসলো, 1978 সালে একটা অপারেশন হয়েছিল, অপারেশন ড্রাগন কিং। অপারেশন কি? ড্রাগন কিং হয়েছিল। এবং 1982 সালে এরা নাগরিকত্ব হারায়। 2017 সালের 25 আগস্ট অপারেশন ক্লিয়ারেন্সের মাধ্যমে আবার কিন্তু এই তারা এসেছে বাংলাদেশে। 11 লক্ষ এই রোহিঙ্গারা বাংলাদেশে আবার এসেছে। আচ্ছা, এরপরে এই রোহিঙ্গা নিধনের পরে রোহিঙ্গাদের উপরে যে এই যে অত্যাচার, এই যে সামরিক নির্যাতন, ধর্ষণ, এই যে তাদেরকে মানে মেরে ফেলা, এই অত্যাচারের প্রেক্ষিতে কিন্তু অং সান সুচি কিন্তু যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে, অং সান সুচি। এই যে এনএলডি, ন্যাশনাল ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি, এনএলডি, এই ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসির যে প্রধান, হ্যাঁ, এই অং সান সুচি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা কিন্তু প্রত্যাখ্যান করতে তিনি সেটা কিন্তু তুলে নেওয়া হয় তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরে। হ্যাঁ, তিনি পেয়েছিলেন অং সান সুচি। কিন্তু এখন বর্তমানে সামরিক জান্তা, মিয়ানমারের ক্ষমতায় সামরিক জান্তারা আছে। তো এই যে রোহিঙ্গা, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যে দেশটা মামলা করে গাম্বিয়া, অনেকবার পরীক্ষায় এটা এসেছে। আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। তাহলে মিয়ানমার নিয়ে যা যা বললাম, সবাই আমি আবার একটু রিপিট করব, সবাই একটু মন দিয়ে শুনবেন। একটা আজকের ক্লাস থেকে অন্তত 1 থেকে 2টা প্রশ্ন আপনি কমন পাবেনই। বিভিন্ন পরীক্ষায় এখানে প্রশ্ন আসছে, যেমন গাম্বিয়া মামলা করেছে, এটা প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে কি বলে, এই যে মিয়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়, এটাও কিন্তু এসেছে পরীক্ষায়। আমি একটু আবারও একটু বলি, রিভিশন করব। এই মিয়ানমার রিভিশন করছি, মিয়ানমার নিয়ে আমি একটু রিভিশন করছি, একটু মন দিয়ে শুনেন। রিভিশন: মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডো, মুদ্রা হচ্ছে কিয়াট। মায়ানমারের সীমান্ত বাহিনী নাম হচ্ছে বিজেপি, পূর্বে নাম ছিল নাসাকা। এই মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে। মিয়ানমারের সাথে বাংলাদেশের 2টি রাজ্যের সীমানা আছে, 2টি রাজ্য, 2টি রাজ্য। একটা রাজ্যের নাম হলো রাখাইন রাজ্য, রিভিশন করছি কিন্তু, রাখাইন রাজ্য। আর একটা রাজ্যের নাম হচ্ছে সিন রাজ্য। এই মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। সোনালী প্যাগোডা, সোনালী প্যাগোডা। মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। এই মিয়ানমারকে বলা হয়, মিয়ানমারকে বলা হয়, এই মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। এই মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। বার্মা, হ্যাঁ, মিয়ানমারের বার্মা। আচ্ছা দেখেন, এই মিয়ানমারের সাথে যে বাংলাদেশের সীমানা আছে এর মধ্যে হচ্ছে মংডু, মংডু এবং ঘুমধুম সীমানা আছে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে। মংডু এবং ঘুমধুম সীমানা। এই মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সমুদ্র বিজয় হলো, 2012 সালে সমুদ্র বিজয় হয়েছে। আমরা জানি সমুদ্র বিজয় হলো ভারত এবং মিয়ানমারের সাথে, মিয়ানমারের সাথে হলো 2012 সালে। এবং মিয়ানমারের সাথে যে আমাদের সীমানা আছে, প্রায় 280 কিলোমিটার বা 283 কিলোমিটার সীমান্ত আছে কিন্তু আমাদের মিয়ানমারের সাথে। মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 280 বা 283 কিলোমিটার, আমরা কিন্তু এটা জানি। মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য 280 বা 283 কিলোমিটার। সীমানা ওই যে মংডু ঘুমদুম সীমানা। রাজ্য হচ্ছে রাখাইন রাজ্য এবং সিন রাজ্য। 2012 সালে সমুদ্র বিজয় করলাম আমরা মিয়ানমারের সাথে। আচ্ছা, এরপরে বললাম এই মিয়ানমারের একটা জনগোষ্ঠীর নাম হলো রোহিঙ্গা। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। এরা মিয়ানমারের যে আরাকান প্রদেশ, সেই আরাকানে কিন্তু এরা বসবাস করত। এরা 1978 সালে সর্বপ্রথম বাংলাদেশে আসলো। তখন অপারেশন ড্রাগন কিং নামে একটা অপারেশন পরিচালনা করা হয়েছিল। এরপরে 1982 সালে কিন্তু আবার তারা নাগরিকত্ব হারায়। মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব তুলে নেয়। 2017 সালের 25 আগস্ট, 2017 সালের 25 আগস্টে গিয়ে অপারেশন ক্লিয়ারেন্স নামে একটা অপারেশন হয় এবং মিয়ানমার থেকে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় বাংলাদেশ সরকার নোয়াখালীর ভাষানচরে, তাই না? এই যে ভাষানচর খুবই গুরুত্বপূর্ণ, ভাষানচর পরীক্ষায় আসে, ভাষানচর।
পরীক্ষায় কিন্তু এসেছে ভাষান্তর। আচ্ছা, এরপরে বললাম যে এই রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মামলা করে যে দেশটা তার নাম হলো গাম্বিয়া। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে গাম্বিয়া, মামলা করে যে দেশ গাম্বিয়া। কোন দেশ? গাম্বিয়া। ওকে, আমাকে একটু বলেন মিয়ানমার ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করেন মিয়ানমার ক্লিয়ার কিনা। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের 11টা দেশের মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 11টা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে এই মিয়ানমার। বলেন ক্লিয়ার কিনা, মিয়ানমার ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে জানান মিয়ানমার ক্লিয়ার কিনা। আপনারা যেগুলো ক্লাসের কমেন্ট সেগুলো একটু ভালো করে করেন, ক্লাসের কমেন্ট। হ্যাঁ, নিয়ামুল ইসলাম, রোহিঙ্গা মানে মিয়ানমার ক্লিয়ার কিনা? রুমা বলছে ক্লিয়ার, দেলোয়ার হোসেন বলছে ক্লিয়ার। ওকে, সবাই ঝটপট মিয়ানমার ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করুন তো মিয়ানমারের কনসেপ্ট ক্লিয়ার কিনা। জিবা তাহসিন সূচি বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এরপরে মন্নি বলছে ক্লিয়ার। ওকে, সবাই একটু ঝটপট জানান ক্লিয়ার কিনা। সবাই একসাথে সবাই কমেন্ট করেন। এই যে যতজন মানুষ দেখছেন, কে কমেন্ট করতে কষ্ট হচ্ছে? কমেন্ট করতে তো কষ্ট হওয়ার কথা না, যখন বলবো কমেন্ট করেন তখন করবেন। আমার ক্লাসে সারাক্ষণ কমেন্ট করতে হয় না, যখন বলবো কনসেপ্ট ক্লিয়ার কিনা কমেন্ট করেন তখন করবেন। লিখেন এনডিসি। এনডিসি মানে হচ্ছে নোট ডান ক্লিয়ার। এনডিসি হলো নোট ডান ক্লিয়ার। লিখেন এনডিসি, নোট ডান ক্লিয়ার। এনডিসি হলো নোট ডান ক্লিয়ার। ওকে, নোট ডান ক্লিয়ার না? আচ্ছা, এবার দেখেন এমটিভি তে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিভি। তাহলে এম থেকে হচ্ছে মিয়ানমার, ডান, মিয়ানমার ডান। আর এই এম থেকে হচ্ছে আরেকটা দেশ, তার নাম হচ্ছে মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়া, মালয়েশিয়া। এই যে মালয়েশিয়া যে দেশটা আছে, এই মালয়েশিয়ার জাতির জনক, জাতির জনক মালয়েশিয়ার জাতির জনক হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান। টেঙ্কু আব্দুর রহমান। মালয়েশিয়ার জাতির জনকের নাম হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান। টেঙ্কু আব্দুর রহমান। মালয়েশিয়ার জাতির জনকের নাম কি? টেঙ্কু আব্দুর রহমান। মালয়েশিয়ার জাতির জনকের নাম কি ভাই? টেঙ্কু আব্দুর রহমান। এবং প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, এই যে মালয়েশিয়া যে দেশটা আছে, টেঙ্কু আব্দুর রহমান জাতির জনক, টেঙ্কু আব্দুর রহমান প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে তিনি। এবং এই মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার, আধুনিক মালয়েশিয়ার, মালয়েশিয়ার, মালয়েশিয়া আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছেন, আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছেন ডক্টর মাহাথির মোহাম্মদ। মাহাথির, ডক্টর মাহাথির মোহাম্মদ। আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছেন ডক্টর মাহাথির মোহাম্মদ। আধুনিক মালয়েশিয়ার জনককে ডক্টর মাহাথির মোহাম্মদ। আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছে ডক্টর মাহাথির মোহাম্মদ। এই যে মালয়েশিয়া যে দেশটা আছে, এই দেশটা পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ। পাম অয়েল উৎপাদনে, পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ। পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ, পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে এই মালয়েশিয়া। পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়ার জাতির জনক টেঙ্কু আব্দুর রহমান, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন টেঙ্কু আব্দুর রহমান। মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছে ডক্টর মাহাথির মোহাম্মদ। পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে এই মালয়েশিয়া। এই মালয়েশিয়ার যে রাজধানী, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। এই মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। সবাই একটু মন দিয়ে শোনেন, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। মুদ্রা হচ্ছে রিঙ্গিট আর রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার জাতির জনক হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী হলেন টেঙ্কু আব্দুর রহমান। আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছেন ডক্টর মাহাথির মোহাম্মদ। পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে এই মালয়েশিয়া। কিন্তু হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ এই মালয়েশিয়া। তাহলে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া। মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। মালয়েশিয়ার জাতির জনক টেঙ্কু আব্দুর রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে, প্রথম প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান। আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছেন মাহাথির মোহাম্মদ। পাম অয়েল উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শীর্ষ দেশ হচ্ছে মালয়েশিয়া। ওকে, মালয়েশিয়া। তাহলে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া। ক্লিয়ার কিনা? বলেন মালয়েশিয়া ক্লিয়ার কিনা? মালয়েশিয়া ক্লিয়ার কিনা? ক্লাসে যা পড়াবো, ক্লাসে যা পড়াবো
ক্লাসে যা পড়াবো তাই পরীক্ষার মধ্যে আপনি পাবেন ইনশাআল্লাহ কমন। ক্লাসে যা পড়াবো তাই কমন পাবেন ইনশাআল্লাহ। সবাই একটু বলেন মালয়েশিয়া ক্লিয়ার কিনা? মালয়েশিয়া ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন মালয়েশিয়া ক্লিয়ার কিনা? মালয়েশিয়া ক্লিয়ার কিনা? মালয়েশিয়া ক্লিয়ার? মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়ার জাতির জনক হচ্ছে টেংকু আব্দুর রহমান। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে টেংকু আব্দুর রহমান। আধুনিক মালয়েশিয়ার জনক হচ্ছে ডক্টর মাহাথির মোহাম্মদ। পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে মালয়েশিয়া। তাহলে মিয়ানমার, মালয়েশিয়া, মিয়ানমার, মালয়েশিয়া ক্লিয়ার? মিয়ানমার, মালয়েশিয়া ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করেন তো ভাই। মাজহারুল ইসলাম অন্তর, থ্যাংক ইউ। বাকিরা সবাই কমেন্ট না করলে বাকি টপিক আর পড়াবো না। কমেন্ট না করলে বাকি টপিক আর পড়াবো না। আমি ক্লাসের মাঝখানে কমেন্ট করতে বলি না, আমি যখন টপিক পড়াই শেষ করার পরে বলি ক্লিয়ার হয়েছেন কিনা, এটা বলেন ক্লিয়ার। শুধু লিখেন এনডিসি, এনডিসি লিখেন। যতজন মানুষ আছে সবাই লিখবেন এনডিসি। আপনি যদি কমেন্ট করতে না পারেন তাহলে ক্লাস থেকে বের হয়ে যান, দরকার নাই আপনার। আপনি অফলাইন ক্লাস করলে আমাকে বলতেন না হ্যাঁ স্যার ক্লিয়ার, তাহলে আপনি অনলাইনে লিখেন এনডিসি। আমি আপনাকে ক্লাসের মধ্যে তো উল্টাপাল্টা কমেন্ট করতে বলি না, আপনার বান্ধবী কেমন আছে এটা জিজ্ঞেস করতে বলি না। আমি শুধু বলি, আমি টপিক পড়ানোর পরে বলি ভাই ক্লিয়ার কিনা এটা লিখেন। জাস্ট আই নিড রেসপন্স ফ্রম ইউ গাইস। আদারওয়াইজ ইরেসপন্সিবল এর মতো আচরণ করবেন না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া। এই টি থেকে হচ্ছে থাইল্যান্ড। টি থেকে যে দেশটা তার নাম হলো থাইল্যান্ড। টি থেকে যে দেশটা তার নাম হচ্ছে থাইল্যান্ড। আমরা কি থাইল্যান্ড নিয়ে আলোচনা করবো কিনা একটু কমেন্ট করেন। এই তো এখন কমেন্ট করছেন, থ্যাংক ইউ। এনডিসি জয়তী বলছি, এনডিসি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এবার ঠিক আছে, কমেন্ট করবেন যখন বলবো কমেন্ট করার জন্য তখন করবেন, হ্যাঁ। আচ্ছা, থাইল্যান্ড। এই যে থাইল্যান্ড, এই থাইল্যান্ডের পূর্ব নাম, এই থাইল্যান্ডের পূর্ব নাম হলো শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্ব নাম হলো শ্যাম দেশ। শ্যাম দেশ নামে পরিচিত যে দেশ তার নাম হচ্ছে থাইল্যান্ড। আচ্ছা, এই থাইল্যান্ডকে বলা হয় এই থাইল্যান্ডকে বলা হয় চির স্বাধীন দেশ। চির স্বাধীন দেশ। এই থাইল্যান্ড হচ্ছে চির স্বাধীন দেশ, বা এই থাইল্যান্ড হচ্ছে ফ্রি ল্যান্ড। ফ্রি ল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে ফ্রি ল্যান্ড বা চির স্বাধীন দেশ। কেন? কেন? কারণ হলো এই থাইল্যান্ড কখনো কখনো কোনো দেশের কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। কখনো কোনো দেশের উপনিবেশ হয়নি। কখনো কোনো দেশের উপনিবেশ হয়নি বা ছিল না। কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না যে দেশটা, এটাই পরীক্ষায় আসে যে নিজের কোন দেশ কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। নিচের কোন দেশ কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড। নিচের কোন দেশ কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড। এই কারণে থাইল্যান্ডকে বলা হয় চির স্বাধীন দেশ বা ফ্রিল্যান্ড। থাইল্যান্ডের পূর্ব নাম হলো শ্যাম দেশ। কি দেশ? শ্যাম দেশ। তাহলে থাইল্যান্ড হলো শ্যাম দেশ, চির স্বাধীন দেশ, ফ্রিল্যান্ড, কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। আচ্ছা, এই যে থাইল্যান্ড যে দেশটা আছে, এই থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। সাদা হাতির বা শ্বেত হস্তি, সাদা হাতির দেশ বা শ্বেত হস্তির দেশের নাম হলো থাইল্যান্ড। সাদা হাতির দেশ বা শ্বেত হস্তির দেশ হলো থাইল্যান্ড। সাদা হাতির দেশ বা শ্বেত হস্তির দেশ হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড। আচ্ছা, এই থাইল্যান্ড কিন্তু পর্যটনের জন্য মোটামুটি ভালো বিখ্যাত, মানুষ পর্যটনের জন্য ঘুরতে যায়। এই থাইল্যান্ডের একটা দ্বীপ আছে, থাইল্যান্ডের একটা দ্বীপ হচ্ছে পাতায়া। পাতায়া, এই দ্বীপটা পাতায়া দ্বীপ। থাইল্যান্ডের পাতায়া দ্বীপ কিন্তু পর্যটনের জন্য বিখ্যাত। সাদা হাতির দেশ বা শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড, পাতায়া দ্বীপ রয়েছে থাইল্যান্ডে। কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড। চির স্বাধীন দেশ বা ফ্রিল্যান্ড নামে পরিচিত থাইল্যান্ড। শ্যাম দেশ নামে পরিচিত হলো থাইল্যান্ড। এই থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। এই থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাথ, বয়কার বা থ। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাথ, বয়কার বা থ, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। শ্যাম দেশ, সাদা হাতির দেশ, শ্বেতহস্তির দেশ, ফ্রিল্যান্ড, কখনো উপনিবেশ ছিল না, পাতায়া দ্বীপের দেশ হচ্ছে থাইল্যান্ড। তাহলে আবার একটু বলি, থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ।
শ্যাম দেশ নামে পরিচিত থাইল্যান্ড, সাদা হাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ড, ফ্রি দেশ, ফ্রি ল্যান্ড নামে পরিচিত থাইল্যান্ড। কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড, কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড। ফ্রিল্যান্ড, শ্যাম দেশ নামে পরিচিত থাইল্যান্ড। এই থাইল্যান্ডকে বলা হয় মুক্ত চির স্বাধীন দেশ। তাহলে এমটিবিতে, এমটিবি, এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড। বলেন থাইল্যান্ড ক্লিয়ার কিনা? সবাই এবার কমেন্টে জানান থাইল্যান্ড ক্লিয়ার কিনা, নোট ডান কনসেপ্ট 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 ক্লিয়ার কিনা, আমাকে একটু জানান নোট ডান কনসেপ্ট ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু বলো নোট ডান কনসেপ্ট ক্লিয়ার কিনা। থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রীর নাম ইংলাক সেনাওয়াত্রা। ইয়েস, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইংলাক সেনাওয়াত্রা। থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সেনাওয়াত্রা। থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইংলাক সেনাওয়াত্রা, ইংলাক সেনাওয়াত্রা। সবাই একটু কমেন্ট করেন তো নোট ডান ক্লিয়ার কিনা। এনডিসি, এনডিসি, এনডিসি। ওকে, মল্লিকা রানী, মল্লিকা, দেলোয়ার, অন্তর, কলি, সিনা, মহসিনা, জেবা তাহসিন ক্লিয়ার, জেবা তাহসিন ক্লিয়ার। ওকে ওকে, তাহলে এমটিবি, এম থেকে মিয়ানমার, মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, থাইল্যান্ড ব্যাংকক বাথ। তিনটা দেশ চলে গেল। এরপরে আসো টি থেকে, ভি থেকে হচ্ছে ভিয়েতনাম, ভি থেকে হলো ভিয়েতনাম। একটু লিখো ভিয়েতনাম, ভিয়েতনাম, ভি থেকে হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম। এমটিভি, এই ভি থেকে হচ্ছে ভিয়েতনাম। এই ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, ভিয়েতনাম হ্যানয়। এই দেশটার মুদ্রা হচ্ছে ডং, ভিয়েতনাম হ্যানয় ডং, ডং, ভিয়েতনাম হ্যানয় ডং, ভিয়েতনাম হ্যানয় ডং, ভিয়েতনাম হ্যানয় ডং। আচ্ছা, এই যে ভিয়েতনাম, এই ভিয়েতনাম নিয়ে লিখতে পারো যে ভিয়েতনাম ওয়াল আছে, ভিয়েতনাম ওয়াল। এই ভিয়েতনাম ওয়াল এটা আছে আবার ফ্রান্সে। ভিয়েতনাম ওয়াল আছে কোথায়? ফ্রান্সে। ভিয়েতনাম ওয়াল আছে ফ্রান্সে। ভিয়েতনাম ওয়াল আছে কোথায়? ফ্রান্সে। ভিয়েতনাম ওয়াল কোথায় আছে? ফ্রান্সে। ভিয়েতনাম ওয়াল আছে ফ্রান্সে। ওকে, আচ্ছা দেখো গুরুত্বপূর্ণ তথ্য বলছি। দ্য টাইগার অফ বাইসাইকেল, দ্য টাইগার, দ্য টাইগার অফ বাইসাইকেল, বাইসাইকেল, দ্য টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে। দ্য টাইগার অফ বাইসাইকেল বলা হয় কিন্তু ভিয়েতনামকে। কেন? ভিয়েতনামের একটা সংস্কৃতি ছিল, প্রায় মানে অধিকাংশ মানুষ এই তারা ট্রিপ করতো এই মোটর সাইকেলে করে। এবং 2017 সালের পরবর্তীতে যত রিপোর্ট হয়েছে দেখেছে ভিয়েতনামের মানুষরা প্রায় 70%-এরও বেশি মানুষ এই মোটর সাইকেলে করে আসলে তারা মানে চলাচল করে। যার কারণে দ্য টাইগার অফ বাইসাইকেল, এই সংস্কৃতির কারণে তাকে বলা হয় দ্য টাইগার অফ বাইসাইকেলের দেশ। দ্য টাইগার অফ বাইসাইকেলের দেশ বলা হয় ভিয়েতনামকে। ভিয়েতনাম ওয়াল আছে ফ্রান্সে। দ্য টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। ভিয়েতনাম হ্যানয় ডং, ভিয়েতনাম হ্যানয় ডং। ভিয়েতনাম ওয়াল আছে ফ্রান্সে। টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে, টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে, টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে। আচ্ছা, এই যে ভিয়েতনাম আছে, এই ভিয়েতনামের জাতির জনক বা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন, একটু লিখে রাখতে পারো, স্বাধীনতা, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। এই ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন হচ্ছে হো চি মিন, হো, হো চি মিন, হো চি মিন নামক একজন ব্যক্তি। হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন হো চি মিন। কে দেন ভাই? হো চি মিন। এই যে হো চি মিন, এই হো চি মিন ব্যক্তিটা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি তিনি আঙ্কেল হো নামে পরিচিত। কি নামে? আঙ্কেল হো, আঙ্কেল হো নামে পরিচিত, আঙ্কেল হো। তাহলে ভিয়েতনামের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন হো চি মিন, তিনি আঙ্কেল হো নামে পরিচিত, আঙ্কেল হো নামে পরিচিত। দেখো এই যে ভিয়েতনামের, এই যে ভিয়েতনামের উত্তর ভিয়েতনামে একটা সিটি আছে, তার নাম হলো হো চি মিন সিটি, হো চি
মিন সিটি। এই হোচি মিন সিটি আছে কোথায়? ভিয়েতনামে আছে। এই হোচিমিন সিটিটার এই হোচিমিন সিটিটার যেটা আছে এটার পূর্ব নাম ছিল সাইগন সিটি। ভিয়েতনামের হোচিমিন সিটির পূর্ব নাম হচ্ছে সাইগন সিটি। সাইগন, সাইগন সিটি। এটা আরেকটা নাম হচ্ছে সাইগন সিটি। তাহলে দেখো, হোচিমিন সিটি, এই হোচিমিন সিটিটার পূর্ব নাম ছিল সাইগন সিটি। তাহলে আমি বলতে পারি সাইগন সিটির বর্তমান নাম হচ্ছে হোচিমিন সিটি। এই হোচিমিন হচ্ছেন ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের যে নেতা, তিনি তিনি আঙ্কেল হো নামে পরিচিত। এই ভিয়েতনাম ভিয়েতনাম ওয়াল আছে ফ্রান্সে। টাইগার অফ বাইসাইকেলের দেশ বলা হয় ভিয়েতনামকে। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, মুদ্রা হলো ডং। তাহলে ভিয়েতনাম, হ্যানয়, ডং। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন আঙ্কেল হো। এই আঙ্কেল হো, তার নাম হলো হোচিমিন। হোচিমিন সিটি আছে ভিয়েতনামে। হোচিমিন সিটির পূর্ব নাম, আগে নাম ছিল সাইগন সিটি। সাইগন সিটি, সাইগন সিটি। হোচিমিন সিটির পূর্ব নাম সাইগন সিটি। ওকে, তাহলে এমটিবি। এমটিবি, এম থেকে মিয়ানমার, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মিয়ানমার, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। তাহলে ভিয়েতনাম, হ্যানয়, ডং। ভিয়েতনাম, হ্যানয়, ডং। থাইল্যান্ড, ব্যাংকক, বাথ। মালয়েশিয়া, কুয়ালালামপুর, রিঙ্গিট। তারপরে মিয়ানমার, নাইপিডো, কিয়াত। চারটা দেশ। এই চারটা দেশ ক্লিয়ার কিনা? সবাই একটু আমাকে বলো, চারটা দেশ ক্লিয়ার কিনা? এমটিভি, এনডিসি, এমটিভি ক্লিয়ার কিনা বলো? এমটিভি ক্লিয়ার, এমটিভি ক্লিয়ার কিনা বলো? এমটিভি ক্লিয়ার, এমটিভি ক্লিয়ার কিনা বলো? এমটিভি ক্লিয়ার কিনা বলো? এমটিভি ক্লিয়ার কিনা? এমটিভি ক্লিয়ার? সবাই একসাথে কমেন্টে জানাও। এমটিভি ক্লিয়ার কিনা? ডান, আলহামদুলিল্লাহ। একটু এনডিসি লিখো দেখি, কারা কারা কমেন্ট করছো আমি একটু দেখি। তাসনিয়া, তাসনিম, তাবিহা, রুমা, কলি, মহসিনা, জয়তী। বাকি মানুষ কমেন্ট করে না, ওরা আসলে অ্যাটমিক মারলে ওরা কমেন্ট করবে না। অ্যাটমিক বোমা মারলেও কমেন্ট করবে না এরা। কারণ হলো এরা তো অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী, এই জন্য। ওকে, রাতের তারা ডান, মল্লিকা রানী ডান, মহসিনা ডান। থ্যাংক ইউ। কমেন্ট, আই নিড রেসপন্স। আই নিড রেসপন্স ফ্রম ইউ গাইস। হ্যাঁ, আমার রেসপন্স দরকার। ক্লাসের মধ্যে হবে পড়াশোনা, আমার ক্লাসে হবে পড়াশোনা। আমার ক্লাসে কমেন্ট হবে দুই টাইপের, একটা হলো তুমি না বুঝলে বলবা এটা বুঝি নাই, আর বুঝলে বলবা ক্লিয়ার। সহজ কথা, সহজ ক্লাস, সহজভাবে চলে যাবে। তুমি যেটা বুঝবা না সেটা বলবা স্যার বুঝি নাই, আবার বলেন। আর বুঝলে বলবা যে স্যার এনডিসি, নোট ডান ক্লিয়ার। এনডিসি মানে হচ্ছে নোট ডান ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের মধ্যে 4টা দেশ শেষ। 4টা দেশ, আজকে তোমাকে সবগুলো দেশ পড়াই দিব দক্ষিণ পূর্ব এশিয়ার। তাহলে এমটিভিতে, এমটিভিতে কি দেখলে? ফাইল দেখলে, FILE, ফাইল। এমটিভিতে ফাইল দেখলে কি হয় না? বিসিএস হয় না, বিসিএস হয় না। তাহলে এই যে ফাইল, FILE, এই ফাইল থেকে হচ্ছে ফিলিপাইন, এফ থেকে হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন, ফিলিপাইন একটা দেশ। ফিলিপাইন, হ্যাঁ, ফিলিপাইন। ওকে, তাহলে দেখো, এই ফিলিপাইনের রাজধানী, একটু আস্তে ধীরে পড়াই। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। ফিলিপাইনের রাজধানী কি? ম্যানিলা। এই যে ফিলিপাইন, এই দেশটা ম্যানিলা যে আছে, এই ফিলিপাইনের ম্যানিলার একটা জায়গা আছে লেগুনা। লেগুনা, ফিলিপাইনের ম্যানিলাতে একটা জায়গা আছে, নাম হচ্ছে লেগুনা। এই লেগুনাতে কি আছে জানো? IRRI, অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আন্তর্জাতিক ধান গবেষণা, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র আছে এই ফিলিপাইনের লেগুনাতে। কোথায় ভাই? ফিলিপাইনের লেগুনাতে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র আছে ফিলিপাইনের লেগুনাতে। আচ্ছা, তাহলে ফিলিপাইন, ম্যানিলা,
আর এই দেশটার মুদ্রা হচ্ছে পেসো। খুবই গুরুত্বপূর্ণ, পেসো। পেসো মুদ্রা। এই দেশটার মুদ্রা হচ্ছে পেসো। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই ফিলিপাইন একমাত্র দেশ পেসো মুদ্রা গ্রহণকারী। একমাত্র পেসো মুদ্রা, পেসো মুদ্রা গ্রহণকারী দক্ষিণ পূর্ব এশিয়া দেশ। দক্ষিণ পূর্ব এশীয় দেশ। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই দেশটা হচ্ছে পেসো মুদ্রা গ্রহণ করেছে। তাহলে পেসো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে ফিলিপাইন। আচ্ছা, এই ফিলিপাইন দেশটা, এই ফিলিপাইন দেশটা সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র। সাংবিধানিকভাবে, সাংবিধানিকভাবে খ্রিস্টান, সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে এই ফিলিপাইন। সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। তাহলে ফিলিপাইন, ম্যানিলা, পেসো। ফিলিপাইন, ম্যানিলা, পেসো। এই ফিলিপাইনের ম্যানিলার লেগুনাতে IRRI আছে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই ফিলিপাইনের যে মুসলিম উপজাতি আছে, মুসলিম, ফিলিপাইনের যে মুসলিম উপজাতি আছে, এর মধ্যে একটা হচ্ছে মোরো উপজাতি। মোরো, মোরো উপজাতি মুসলিম উপজাতি। আরেকটা উপজাতি আছে ফিলিপাইনের, তার নাম হলো আবু সায়েফ। আবু সায়েফ। এই আবু সায়েফ উপজাতি আর মুসলিম উপজাতি মোরো আছে কোথায়? ফিলিপাইনে। তাহলে আবু সায়েফ মোরো উপজাতি আছে কোন দেশের? ফিলিপাইনের। মোরো উপজাতি পরীক্ষায় আসে, মোরো। যেমন মাউরি আসে নিউজিল্যান্ডের, মাউরি উপজাতি নিউজিল্যান্ডের, উইগুর উপজাতি চীনের, টোডা উপজাতি ভারতের, আফ্রিকা উপজাতি হচ্ছে পাকিস্তানের। এগুলো আমরা পড়াবো উপজাতির ক্লাসে। উপজাতির ক্লাসে এগুলো আমরা আলোচনা করব। এরপর একটু বলে দেই, তাহলে মুসলিম উপজাতি মোরো বসবাস করে কোথায়? এই ফিলিপাইনে। আর আবু সাইফ উপজাতি বসবাস করে কোথায়? ফিলিপাইনে। তাহলে ফিলিপাইন, ম্যানিলা, পেসো। ফিলিপাইন, ম্যানিলা, পেসো। পেসো মুদ্রা গ্রহণকারী দক্ষিণ পূর্ব এশীয় দেশ হচ্ছে ফিলিপাইন। সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন। এই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পেসো, মানে ম্যানিলার লেগুনাতে আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে। আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায়? ফিলিপাইনের লেগুনাতে। বলো কি, বলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা? সবাই একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। ওকে, তোমাদের মানে সাউন্ড কি কোনো প্রবলেম করছে? যদি সাউন্ড প্রবলেম করে আমাকে একটু বলবা, হ্যাঁ? সাউন্ড প্রবলেম করলে আমাকে একটু বলবা। ওকে, আমাকে বলো। নোট ডান, দেখি কারা কারা কমেন্ট করে। নোট ডান, কনসেপ্ট ক্লিয়ার। মাঝারুল ইসলাম অন্তর, এফ ক্লিয়ার। থ্যাংক ইউ। এফ মানে ফিলিপাইন। সাউন্ড মাঝে মাঝে আসে না, আচ্ছা হয়তো প্রবলেম হতে পারে। ওকে, মাঝারুল ইসলাম অন্তরকে তোমরা এত প্রায়োরিটি দাও। মাঝারুল ইসলাম অন্তর তো জিকে পড়ে না। ও কার কাছে পড়ে জিকে? তুমিও ক্লিয়ার, তোমার পড়ানো সব ক্লিয়ার। মহসিন, আচ্ছা তুমিও ক্লিয়ার, আমার পড়ানো ক্লিয়ার। কি আটকে যাচ্ছে ভাই? ক্লাস তো আটকে যাওয়ার কথা না। ওকে, তাহলে ফিলিপাইন ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো। ফিলিপাইন ক্লিয়ার। ওকে, এরপরে আসো। ফিলিপাইন যদি ক্লিয়ার হয়ে যায়, এফ আই, FILE, ফাইল। FILE, এই আই থেকে হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া একটা দেশ। পরীক্ষায় ইন্দোনেশিয়া থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, ইন্দোনেশিয়া দেখো, এই ইন্দোনেশিয়ার রাজধানী, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা। নুসান্তারা, নুসান্তারা, নুসান্তারা। পূর্বে এটার রাজধানী ছিল জাকার্তা। হ্যাঁ, ইন্দোনেশিয়ার রাজধানী ছিল পূর্বে জাকার্তা। আচ্ছা, এই যে নুসান্তারা, এই নুসান্তারা এটার অবস্থান কোথায়? এই নুসান্তারার অবস্থান হলো, এই নুসান্তারার অবস্থান হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ আছে, নাম হলো বোর্নিও দ্বীপ। বোর্নিও, এই বোর্নিও দ্বীপে এটা আছে। ইন্দোনেশিয়ার যে বোর্নিও দ্বীপ আছে, এই বোর্নিও দ্বীপে হচ্ছে এই এটার অবস্থান। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপ। লেখা দেখা যাচ্ছে না বোধহয়, না? আচ্ছা, আমি এই পাশটাতে একটু লিখি। লেখা যদি দেখা না যায়, এখানে লিখি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া।
আচ্ছা, এই যে ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা, নুসান্তারা। এই নুসান্তারার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ইন্দোনেশিয়ার যে বোর্নিও দ্বীপ আছে, বোর্নিও। এই বোর্নিও দ্বীপে ইন্দোনেশিয়ার এইটার অবস্থান। হ্যাঁ, আচ্ছা। পূর্বের রাজধানী ছিল পূর্বে রাজধানী ছিল পূর্বে রাজধানী ছিল হচ্ছে জাকার্তা। জাকার্তা, জাকার্তা। পূর্বে রাজধানী ছিল জাকার্তা। হ্যাঁ, আচ্ছা। ইন্দোনেশিয়ার নুসান্তারা মুদ্রা হচ্ছে রুপি। এই ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুপি। ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি। এই দেশের মুদ্রা হচ্ছে রুপি। হ্যাঁ, ইন্দোনেশিয়া। আচ্ছা, দেখো, এই ইন্দোনেশিয়া দেশটা হলো মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে জনসংখ্যায় বড় দেশ। মুসলিম বিশ্বে জনসংখ্যায় বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। মুসলিম বিশ্বে জনসংখ্যায় বড় দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। আপতাহি, আপতাহি। আচ্ছা, আপতাহি। ওকে, তোমাদের একটা একটু বলে দেই। শোনো, আপতাহি নিয়ে একটু বলে দিই। আমার একটা খুব কাছের ছোট ভাই, আহ এই আপতাহি হচ্ছে আমাদের তোমাদের। ওকে, আপতাহিকে স্পেশালি থ্যাঙ্কস টু ইউ ম্যান। ইউ আর রিয়েলি অ্যামেজিং পারসন। ইউ আর রিয়েলিটি মানে টু মাচ কোঅপারেটিভ। তুমি খুবই আসলে মানে চমৎকার একটি ছেলে এই আপতাহি। তোমাদের যে এক্সাম, এই যে তোমাদের যে ওয়েবসাইট এক্সাম, তোমাদের যে এক্সাম প্রসেস, এইটা নিয়ে আপতাহির সাথে আমি 7 দিন ডিসকাশন করেছি যে আপতাহি, আমার এই স্টুডেন্ট গুলো কিভাবে এক্সাম দিবে, নেগেটিভ মার্ক সহ, টাইমিং সহ। হ্যাঁ, ওয়েবসাইটের মাধ্যমে তারা এক্সাম দিবে। হাউ টু ডেভেলপ এ মানে এক্সাম সাইট, আমরা কিভাবে করতে পারি স্টুডেন্টদেরকে বেটার সার্ভিস দিতে পারি। এমনও দিন গেছে রাত 2টা 2:30 পর্যন্ত আপতাহির সাথে আমরা মিটিং এ ছিলাম। তো এই যে আপতাহি আছে, এই তোমাদের তোমাদেরই ভাই বলো। তো এই আপতাহি কিন্তু আমাদের এই সাইট ডেভেলপ করেছে। এবং তার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে kagozbro.com নামে একটা ওয়েবসাইট আছে। কাগজ, আমি একটু বাংলাটা, তোমরা একটু হয়তো আপনি তুমি একটু ওদের লিংকটা দিয়ে দাও এখানে যদি সম্ভব হয়। কাগজ ব্রো, হ্যাঁ, কাগজ ব্রো, কাগজ ব্রো। এটা হলো ওরা যে কাজটা করেছে, তোমাদের যে বিভিন্ন শীট ফটো মানে প্রিন্ট টিন করো না, বিভিন্ন জায়গায় 3 টাকা 4 টাকা 5 টাকা করে অনেক মানে টাকা লাগে প্রিন্ট করতে। আসলে এক পিসটা প্রিন্ট করতে লাগে 5 টাকা বিভিন্ন জায়গায়। তো তারা এইটা সাফার করতে গিয়ে, আমার এই ছোট ভাইরা সাফার করতে গিয়ে তারা একটা ওয়েবসাইট বানাইলো, kagozbro.com। সবচেয়ে কম দামে, মানে সবচেয়ে কম খরচে তুমি এখানে, তুমি জাস্ট তাদেরকে ফাইল দিয়ে দিলে, তারা তোমাকে হোম ডেলিভারি দিয়ে দিবে এই কাগজ প্রিন্ট করে সুন্দর করে। চমৎকার। আমি করেছি আমার অনেকগুলো, আমার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট আমি ওর থেকে করায় নাই, এই আত্মাহি থেকে। কাজে তোমরা যদি কেউ মনে করো যে আমি তাদের সাথে মানে তোমার কোনো ডকুমেন্টস থাকলে প্রিন্ট করায় নিব, শীট প্রিন্ট করায় নিব, যদি অনেকগুলো থাকে কম খরচে তোমাকে করায় দিবে, উইদাউট উইদাউট লাভ। খুব কম সংখ্যক লাভে তারা এই কাজটা করে। সো আমি যেহেতু তোমাকে এটা বলছি, তুমি চেষ্টা করতে পারো, দেখতে পারো, যদি তোমার দরকার হয় অনেকগুলো বেশি শীট দরকার হলে। চট্টগ্রাম থেকে যে সকল শিক্ষার্থীরা দেখো, তার এই মানে তাদের অফিসটা চট্টগ্রামে। চট্টগ্রামের শিক্ষার্থীরা তো আছোই, আর যারা চট্টগ্রামের বাইরে আছো তারা চাইলে করতে পারো। আমার রিকমেন্ডেশন এটা। ওকে, দেখো, তাহলে এই যে ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বিশ্বের জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম হলো ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ার যে বিমান সংস্থা আছে, বিমান সংস্থা, ইন্দোনেশিয়ার একটা বিমান সংস্থা আছে, তার নাম হলো গারুদা। পরীক্ষায় অনেকবার আসে, গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। তাহলে গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। আচ্ছা, এই ইন্দোনেশিয়ার জাতির জনক, এই দেশটার জাতির জনক, এই দেশটার জাতির জনক, এই ইন্দোনেশিয়ার জাতির জনকের নাম হলো আহমেদ সুকর্ণ। ইন্দোনেশিয়ার জাতির জনকের নাম হলো আহমেদ সুকর্ণ। তাদের দেশের বিমানবন্দর, বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। গারুদা বিমান সংস্থা হলো ইন্দোনেশিয়ার। এই আহমেদ সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়ার জাতির জনক, আহমেদ সুকর্ণ। এই আহমেদ সুকর্ণের একটা কিউট মেয়ে আছে, তার নাম হলো মেঘবতী। মেঘবতী সুকর্ণ পুত্রী, মেঘবতী সুকর্ণ পুত্রী। তার যে এই মেয়ে আছে, তার নাম হচ্ছে মেঘবতী সুকর্ণ পুত্রী। হ্যাঁ, তাহলে গারুদা যে দেশের বিমান সংস্থা, ইন্দোনেশিয়ার নুসান্তারা হচ্ছে বোর্নিও দ্বীপ আছে,
জাকার্তার পূর্বে রাজধানী ছিল জাকার্তা। রুপি, মুসলিম বিশ্বের জনসংখ্যার সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া। আচ্ছা, এই ইন্দোনেশিয়া পর্যটনের জন্য বিখ্যাত, পর্যটনের জন্য বিখ্যাত এই ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। তাহলে পরীক্ষায় আসে যে বালি দ্বীপ কোথায় আছে? ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, এই যে বালি দ্বীপ কোথায় আছে? ইন্দোনেশিয়ায়। বালি দ্বীপ কোথায় আছে ভাইয়া? ইন্দোনেশিয়ায়। বালি দ্বীপ আছে ইন্দোনেশিয়ায়। তাহলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। আচ্ছা, পেইড ব্যাচের শিক্ষার্থীরা কিছু সংখ্যক মনে হয় ক্লাস করছে এখানে, না? একটা ক্লাস দুইবার করে করছো, এটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। যারা আমার একটা ক্লাস দুইবার করে করে তারা এত বেশি পরিমাণ বেনিফিটেড হয় যে পরীক্ষার হলে যা আসে তাই পারে। ওকে, তাহলে ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি। গারুদা বিমান সংস্থা ইন্দোনেশিয়ার। গারুদা কোন দেশের? ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার জাতির জনকের নাম হচ্ছে আহমেদ সুকর্ণ। ইন্দোনেশিয়ার জাতির জনকের মেয়ের নাম হচ্ছে মেঘবতী সুকর্ণ পুত্রী। মুসলিম বিশ্বের জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম হলো ইন্দোনেশিয়া। বালি দ্বীপ আছে ইন্দোনেশিয়া। বোর্নিও, দেখো এই যে বা বোর্নিও দ্বীপ, তারপরে হচ্ছে কালিমান্তান, তারপর হচ্ছে বালি দ্বীপ। এই সবগুলো দ্বীপ আছে ইন্দোনেশিয়ায়। বর্ণীয় দ্বীপ, কালিমান্তান, বালি দ্বীপ, এই সবগুলো আছে ইন্দোনেশিয়া। এগুলো ইন্দোনেশিয়াতে অবস্থিত, ইন্দোনেশিয়াতে। ওকে, তাহলে আমাকে বলো ইন্দোনেশিয়া, আমি আবার একটু রিভিশন করি। ইন্দোনেশিয়া মানুষ সংখ্যা কমে গেল। আবার একটু প্রথম থেকে ইন্দোনেশিয়া আলোচনা করি। হ্যাঁ, ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি। বোর্নিও দ্বীপে এই নুসান্তারা রাজধানীটা আছে। বালি দ্বীপ ইন্দোনেশিয়ার পর্যটনের জন্য বিখ্যাত। কালিমান্তান ইন্দোনেশিয়াতে আছে। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। ইন্দোনেশিয়ার যে জাতির জনক তার নাম হচ্ছে আহমেদ সুকর্ণ, তার মেয়ের নাম হচ্ছে মেঘবতী সুকর্ণ পুত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের মধ্যে এই ইন্দোনেশিয়া একটা দেশ। ইন্দোনেশিয়া, বলো ইন্দোনেশিয়া ক্লিয়ার কিনা? বলো সবাই কমেন্ট করে ইন্দোনেশিয়া ক্লিয়ার কিনা। আব্দুল্লাহ বিন মাসুদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বলো ক্লিয়ার কিনা, ইন্দোনেশিয়া ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে লিখো নোট ডান ক্লিয়ার। ইন্দোনেশিয়া ক্লিয়ার, নোট ডান ক্লিয়ার। নোট ডান ক্লিয়ার। রাতের তারা বলছে ক্লিয়ার। মাঝারুল অন্তর বলছেন এনডিসি। মাঝারুল অন্তর, আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন? নিলে আপনি আমাকে জানায়েন কি অবস্থা আপনার। মহিমা মুন্নি বলছে এনডিসি। বাকি মানুষজন কোথায়? বাকিদের কি ক্লিয়ার না? বাকিদের কি ক্লিয়ার না? ওকে, তাহলে ফিলিপাইন, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া। এবার আসেন এল থেকে হচ্ছে লাওস। হ্যাঁ, লাওস। এই যে লাওস যে দেশটা আছে, এই লাওসের রাজধানী হলো ভিয়েন্তিয়ান। ভিয়েন্তিয়ান, লাওস ভিয়েন্তিয়ান। এই দেশটার মধ্যে হচ্ছে কিপ। লাওস ভিয়েন্তিয়ান কিপ, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে। লাওস ভিয়েন্তিয়ান কিপ, লাওস ভিয়েন্তিয়ান কিপ, কয় শিকার কি প, কিপ। লাওস ভিয়েন্তিয়ান কিপ, মুদ্রা হচ্ছে কিপ। লাওস ভিয়েন্তিয়ান কিপ, এটা তো কি লাগবে। এই ই থেকে হলো ইস্ট তিমুর। ই থেকে হলো ইস্ট তিমুর, পূর্ব তিমুর। এই পূর্ব তিমুরের বর্তমান নাম, পূর্ব তিমুর যে দেশটা আছে এই দেশটার বর্তমান নাম হচ্ছে দিলি। পূর্ব তিমুর দিলি, সরি, পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিসত। পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে, এই দেশটার নাম পরিবর্তন হয়েছে, এই দেশটার বর্তমান নাম হচ্ছে তিমুর লিসত। পূর্ব তিমুর লিসত, হ্যাঁ, তিমুর লিসত। ওকে, আচ্ছা, এই দেশটার মুদ্রা পূর্ব তিমুর দিলি ডলার। এই দেশটার মুদ্রা হচ্ছে ডলার, পূর্ব তিমুর দিলি ডলার। আচ্ছা, এই দেশটা এই এশিয়ার মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ। সর্বশেষ স্বাধীন দেশ, এই দেশটা হচ্ছে সর্বশেষ স্বাধীন দেশ। এই দেশটা 2002 সালে স্বাধীনতা পায় ইন্দোনেশিয়ার কাছ থেকে।
2002 সালে সর্বশেষ স্বাধীন দেশ এই হচ্ছে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা সে লাভ করে। সর্বশেষ স্বাধীন দেশ 2002 সালে সে স্বাধীনতা পায়। এই কার কাছ থেকে? ইন্দোনেশিয়ার কাছ থেকে। তাহলে দেখেন, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, ইস্ট তিমুর। 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 তাহলে এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমুর। 8টা দেশ ক্লিয়ার কিনা? 8টা দেশ ক্লিয়ার কিনা? 8টা দেশ ক্লিয়ার কিনা? 8টা দুবার ক্লাস করে কিছু নতুন তথ্য পাচ্ছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাই প্রিভিয়াস ক্লাস এন্ড নিউ ক্লাস। আপনি যখন আমার একটা ক্লাস দুবার করে করবেন, জিবা তাহসিন যে কথাটা বলছে, আমি চাচ্ছিলাম স্টুডেন্ট যেন এই কথাটা বলে। when you are taking the class আর when you are, আপনি যখন হচ্ছে একটা ক্লাস করবেন আমার, সাপোজ আপনি আমার অফলাইনে একটা ক্লাস করলেন, একই একই ব্যাচে, ধরেন ব্যাচ 1 এ আমি একটা ক্লাস নিলাম এই এশিয়া মহাদেশ, ব্যাচ 2 তে গিয়ে আমি ওই ওই ক্লাসটা নিলেই আরো কিছু ব্যতিক্রম তথ্য আমার মাথায় আসবে ইনস্ট্যান্ট, সেই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করি। সো আপনারা একটু আগে দেখেন, আপনারা পেইড ব্যাচে একটা ক্লাস করেছেন, আবার এই ক্লাসটা আমি আবার ফ্রি ক্লাস নিচ্ছি, সেখানে আরো 2-4টা ব্যতিক্রম তথ্য আমি দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। তো এইটা হলো আমার ক্লাসের একটা ভ্যারিয়েশন। মানে এটা একটা ছকের মতো সাধারণ জ্ঞান ক্লাস না, যে একটা স্লাইড করে নিয়ে আসলাম, সেই স্লাইডে থাকবে এরকম, আমি বলে বলে দেখে দেখে পড়বো। এগুলো আমার ছোট ভাই পড়াইতে পারবে, এগুলো আমার আপনারা পড়াতে পারবেন স্লাইড দেখে দেখে। সো এটা হচ্ছে ভ্যারিয়েশন। হ্যাঁ, দুবার ক্লাস করে আপনি অনেক নতুন তথ্য পাবেন, একটা ক্লাস বারবার করলে আপনি অনেক তথ্য পাবেন। বিশ্বাস না হলে যারা পেইড ব্যাচে ক্লাস শুরু করেছেন, যারা শুরু করেছেন তারা দেখবেন যে আমার কোনো ক্লাস পেইড ব্যাচে হলে ওই ক্লাস ফ্রিতে যদি হয়, দেখবেন আরো 2-4টা তথ্য আসে। ঠিক আছে, নতুন তথ্য আসে। ওকে, এবার আমাকে বলেন 8টি দেশ, এই 8টি দেশ ক্লিয়ার কিনা? শুধু বলেন 8টি ক্লিয়ার। এমটিবি তে ফাইল পর্যন্ত ক্লিয়ার কিনা? এমটিবি তে ফাইল পর্যন্ত ক্লিয়ার কিনা? এমটিবি তে ফাইল পর্যন্ত ক্লিয়ার কিনা? এমটিবি ফাইল। আপনারা দেশ রাজধানী কিভাবে মনে রাখবেন? এমটিবি ফাইল ক্লিয়ার, জ্যোতি বলছে ক্লিয়ার। বাকিরা একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। বাকিরা ক্লিয়ার করেন, যদি ক্লিয়ার হয় ক্লিয়ার। আচ্ছা, আমি এবার সবগুলো দেশ রাজধানী একসাথে একটু বলবো, আপনারা মন দিয়ে শোনেন। আপনারা এই সিকোয়েন্স করে পড়বেন, এইভাবে পড়বেন, তাহলে দেখবেন অটোমেটিক দেশ বললে রাজধানী চলে আসবে, রাজধানী পড়লে মুদ্রা চলে আসবে অটোমেটিক। যেমন মায়ানমার নাইপিডো কিয়াত, মায়ানমার নাইপিডো কিয়াত। মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, দেখেন আমার অটোমেটিক চলে আসতেছে। মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। থাইল্যান্ড ব্যাংকক বাথ, থাইল্যান্ড ব্যাংকক বাথ, থাইল্যান্ড ব্যাংকক বাথ। তাহলে মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, থাইল্যান্ড ব্যাংকক বাথ। তারপরে ভিয়েতনাম হ্যানয় ডং, ভিয়েতনাম হ্যানয় ডং, ভিয়েতনাম হ্যানয় ডং। ফিলিপাইন ম্যানিলা পেসো, ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি, লাওস ভিয়েন্তিয়ান কিপ, পূর্ব তিমুর দিলি ডলার, ইস্ট তিমুর দিলি ডলার, তিমুর লিসুত দিলি ডলার। তাহলে পূর্ব তিমুর দিলি ডলার, লাওস ভিয়েন্তিয়ান কিপ, ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি, ফিলিপাইন ম্যানিলা পেসো, ভিয়েতনাম হ্যানয় ডং, থাইল্যান্ড ব্যাংকক বাথ, মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। দেখেন ক্লিয়ার, এক শ্বাসে আমি বলে দিতে পারতেছি, আপনিও একসাথে বলে দিতে পারবেন। মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, থাইল্যান্ড ব্যাংকক বাথ, ভিয়েতনাম হ্যানয় ডং, ফিলিপাইন ম্যানিলা পেসো, ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি, লাওস ভিয়েন্তিয়ান কিপ, পূর্ব তিমুর দিলি ডলার। তাহলে এমটিবিতে ফাইল, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এইবার আসেন বিসিএস, আন্তর্জাতিক পার্টের এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আলোচনা করছি। এবার আসেন এমটিবিতে ফাইল দেখলে বিসিএস যে হয় না, এই যে বিসিএস হয় না বলছে টেকনিক, তাহলে এই বি থেকে হচ্ছে ব্রুনাই, বি থেকে কি? ব্রুনাই।
এই ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর শেরি বেগওয়ান। ব্রুনাই, লেখেন একটু ব্রুনাই। ব্রুনাই, ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর শেরি বেগওয়ান, মুদ্রা হচ্ছে ডলার। ব্রুনাই বন্দর শেরি বেগওয়ান, বন্দর শেরি বেগওয়ান, বন্দর শেরি বেগওয়ান, বন্দর শেরি বেগওয়ান, মুদ্রা হচ্ছে ডলার। আচ্ছা দেখেন, এই সি থেকে হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া। এই কম্বোডিয়ার পূর্ব নাম খেমার প্রজাতন্ত্র, খেমার প্রজাতন্ত্র। পরীক্ষার হলে খেমার প্রজাতন্ত্র আপনি পেতে পারেন, এছাড়া আরেকটা নাম পেতে পারেন আপনি কাম্পুচিয়া, এটাও থাকতে পারে। তাহলে যে কোনো একটা, কম্বোডিয়া, খেমার প্রজাতন্ত্র বা কাম্পুচিয়া, খেমার প্রজাতন্ত্র বা কম্বোডিয়া, কাম্পুচিয়া, কম্বোডিয়া, কাম্পুচিয়া, কম্বোডিয়া, খেমার প্রজাতন্ত্র। এই কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। পরীক্ষার হলে কিন্তু মাঝে মাঝে আসে পরীক্ষায়। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, কম্বোডিয়া নমপেন। আর এই দেশটার মুদ্রা হচ্ছে রিয়াল, মুদ্রা রিয়াল। কম্বোডিয়া নমপেন রিয়াল, কম্বোডিয়া নমপেন রিয়াল, কম্বোডিয়া নমপেন রিয়াল। দেখো পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম যে মন্দির আছে, পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম যে মন্দির আছে তার নাম হলো আঙ্কর বাট মন্দির। আঙ্কর বাট মন্দির পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে মন্দির, এই আঙ্কর বাট মন্দির আছে কম্বোডিয়াতে। তাহলে কম্বোডিয়া নমপেন রিয়াল, আঙ্কর বাট মন্দির আছে কম্বোডিয়াতে। কম্বোডিয়া নমপেন রিয়াল, আঙ্কর বাট মন্দির আছে কোথায়? এই কম্বোডিয়াতে। আঙ্কর বাট মন্দির, আঙ্কর বাট মন্দির, আঙ্কর বাট মন্দির এই কম্বোডিয়াতে আছে। আঙ্কর বাট মন্দির, আঙ্কর বাট মন্দির। ফ্রি ক্লাস যারা করো তারা আমাদের থেকে অনেক বেশি তথ্য পাচ্ছ, তোমরা লাকি অনেক। এভাবে খুব কম মেন্টররাই প্রতি স্টুডেন্টদের জন্য। আচ্ছা আচ্ছা দেখো, তোমরা আরো কয়েকটা তথ্য একটু লিখে রাখতে পারো। ভিয়েতনামের এখানে 2-4টা তথ্য তোমরা আরো একটা তথ্য লিখে রাখতে পারো, যেটা হলো বিসিএস একটা প্রশ্ন এসেছে যে রাশিয়ার সামরিক ঘাঁটি, রাশিয়ার সামরিক ঘাঁটি 41তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান কোথায় আছে? রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা, এই রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান কোথায়? বিদ্যমান, এটা হচ্ছে ভিয়েতনামে। ভিয়েতনাম লিখে রাখতে পারো, ভিয়েতনামের এখানে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা আছে কোথায়? ভিয়েতনামে। 41তম, আমার এখনো মনে আছে, প্রশ্ন সলভ করতে গিয়ে আমার এখনো মনে হয় 41তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল। রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা কোন দেশে আছে? সেটা হচ্ছে বিদ্যমান, সেই দেশের নাম হচ্ছে ভিয়েতনাম। আচ্ছা তোমরা ইন্দোনেশিয়ার এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো, ইন্দোনেশিয়া যে দেশটা বললাম সেখানে লিখে রাখতে পারো এই যে ইরিয়ান জায়া, ইরিয়ান জায়া, ইরিয়ান জায়া, তারপরে বান্দা আছে, বান্দা আছে প্রদেশ, বান্দা আছে, এরিয়ান জায়া, বান্দা আছে, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ। পরীক্ষা হলে পরীক্ষায় আসে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ। বান্দা আছে, এরিয়ান জায়া, এগুলো আছে ইন্দোনেশিয়াতে। ভিয়েতনামের এখানে লিখে রাখতে পারো রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান ভিয়েতনামে। রাশিয়ার সামরিক ঘাঁটির ভিয়েতনাম, ভিয়েতনাম। তাহলে ইরিয়ান জায়া, এই ইরিয়ান জায়ার সাথে কিন্তু ওই তাদের দেশে যে কেন্দ্রীয় সরকার আছে, সেই কেন্দ্রীয় সরকারের কিন্তু যে ঝামেলা আছে, ঝামেলা আছে কিন্তু, ঝামেলা আছে কেন্দ্রীয় সংকট, কেন্দ্রীয় সরকারের সাথে। কারণ হচ্ছে তারা স্বাধীনতা চায়, এই জন্য তাদের তাদের একটা বিরোধ আছে, লড়াই করে। আচ্ছা তাহলে বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, আঙ্কর বাট মন্দির আছে কম্বোডিয়াতে, পূর্ব নাম হলো খেমার প্রজাতন্ত্র, রাজধানী নমপেন, মুদ্রা রিয়াল, কম্বোডিয়া না, কম্বোডিয়া। আচ্ছা এরপরে আসো সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুর চমৎকার একটি দেশ। সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী কি বলো তো, একটু কমেন্টে জানাও। সিঙ্গাপুরের রাজধানী কি?
দেখো এই যে সিঙ্গাপুর যে দেশটা আছে, সিঙ্গাপুর যে দেশটা, এই সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। রাজধানী যা, দেশের নাম যা, রাজধানী তা। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। এই সিঙ্গাপুরের মুদ্রা হচ্ছে ডলার। তোমরা চাইলে এখানে একটা নোট লিখে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, এই নোটটা তোমাকে কাজে দিবে। খেয়াল করো, পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যেই দেশের নাম এবং রাজধানী একই। পৃথিবীতে এমন অনেকগুলো দেশ আছে যাদের নাম এবং রাজধানী একই। যেমন দেশের নাম, দেশের নাম ও রাজধানী একই লিখতে পারো চাইলে। দেশের নাম এবং রাজধানী একই, দেশের নাম যা, রাজধানী তা। যেমন সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। এরপরে দেখো তোমার সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি দেখো তুমি লিখতে পারো যে ভ্যাটিকান, ভ্যাটিকান। আমি একটু এই পাশে লিখি। যেসব দেশের নাম এবং রাজধানী একই, যেমন তুমি ভ্যাটিকান লিখো, ভ্যাটিকান। এই ভ্যাটিকানের রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। 2 নম্বরে লেখো মেক্সিকো, মেক্সিকো। এর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি, মেক্সিকো সিটি। তারপরে হচ্ছে দেখো এই যে সিঙ্গাপুর তো বললাম, সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। আচ্ছা, এরপরে, এরপরে তুমি আরো বলতে পারো আহ আরো অনেকগুলো দেশ আছে। ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। জিবুতি, জিবুতি একটা দেশ আছে, জিবুতি। এই জিবুতির রাজধানী আবার জিবুতি, জিবুতি, জিবুতি। সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। মেক্সিকো, মেক্সিকো সিটি। ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আরো সান মেরিনো, সান মেরিনো একটা দেশ আছে, সান মেরিনো, সান মেরিনো সিটি। তো দেশ এবং রাজধানী একই এই দেশগুলা। সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। মেক্সিকো, মেক্সিকো সিটি। তারপর হচ্ছে জিবুতি, জিবুতি। রাজধানী এবং দেশের নাম একই, লিখে রাখতে পারো নোট দিয়ে, লাল কালি দিয়ে, নোট, নোট। দেশ এবং রাজধানী একই। ওকে, তাহলে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। মেক্সিকো, মেক্সিকো সিটি। জিবুতি, জিবুতি। রাজধানী একই এইগুলো। হ্যাঁ, পরীক্ষায় এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। তাহলে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। মুদ্রা ডলার। এই সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার গার্ডেন সিটি। এশিয়ার গার্ডেন সিটি বলা হয় তাকে, এশিয়ার গার্ডেন সিটি। এই সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার গার্ডেন সিটি। কি বলে ভাই? এশিয়ার গার্ডেন সিটি হলো সিঙ্গাপুর, এশিয়ার গার্ডেন সিটি হলো সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরকে বলা হয় আধুনিক নগর রাষ্ট্র, আধুনিক নগর রাষ্ট্র, আধুনিক নগর রাষ্ট্র। এই সিঙ্গাপুরকে বলা হয় আধুনিক নগর রাষ্ট্র। তাহলে আধুনিক নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর, এশিয়ার গার্ডেন সিটি হলো সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি। আচ্ছা, এই এই যে সিঙ্গাপুরটা, এই সিঙ্গাপুরের যে ফেসবুক আছে না, ফেসবুক, এই ফেসবুকের এশীয় সদর দপ্তর, এশীয় সদর দপ্তর, এশিয়া মহাদেশের ফেসবুকের সদর দপ্তর আছে এই সিঙ্গাপুরে। তাহলে ফেসবুকের, ফেসবুকের, ফেসবুক এর এশীয় সদর দপ্তর, এশীয়, ফেসবুকের এশীয় সদর দপ্তর, এশীয় হেডকোয়ার্টার আছে এই সিঙ্গাপুরে। ফেসবুকের এশীয় সদর দপ্তর কোথায় আছে? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী, হ্যাঁ, সিঙ্গাপুরের যে আধুনিক সিঙ্গাপুরের যে জনক, এই আধুনিক নগর রাষ্ট্রের যে জনক বা আধুনিক সিঙ্গাপুরের যে জনক, তার নাম হলো, তার নাম হলো লি কুয়ান ইউ, লি কুয়ান ইউ। আধুনিক সিঙ্গাপুরের যে জনক ব্যক্তিটা, তার নাম হলো লি কুয়ান ইউ, লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউ কে ছিলেন? কেউ কি বলতে পারবা এই লি কুয়ান ইউ কে ছিলেন? কেউ কি বলতে পারবা? লি কুয়ান ইউ, লি কুয়ান ইউ সিঙ্গাপুরের জাতির জনক এবং সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের জাতির জনক এবং সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউ কি করেছিলেন জানো? এই সিঙ্গাপুর ছিল আমাদের দেশের মতো একটা দেশ, খুবই দরিদ্র, খুবই মানে অর্থনীতি থেকে পিছিয়ে ছিল। তো পরবর্তীতে এই লি কুয়ান ইউ একটা নীতি গ্রহণ করেছিলেন, তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের দেশ, এরকম একটা নীতি। অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয়
ফ্রম 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 থার্ড অর্থাৎ তৃতীয়, ফ্রম থার্ড ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে বিশ্ব, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড অর্থাৎ তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বের এই যে নীতি, তার একটা গ্রন্থ আছে, কিন্তু এই নামে একটা গ্রন্থ আছে, লিখে রাখতে পারো, পরীক্ষায় আসে যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, এই গ্রন্থটা কে লিখেছেন? লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউ এই নীতির কারণে এখন সিঙ্গাপুর দেখো কত আধুনিক হয়ে গেছে, প্রথম বিশ্বের দেশের দিকে, প্রথম সারির দিকে চলে গেছে, যে এই দেশটা বাংলা একটা সময় বাংলাদেশের মতো ছিল। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। আচ্ছা, এবার আসো সিঙ্গাপুরের প্রথম নারী যে প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছে আগে বিগত সময়ে, যে সিঙ্গাপুরের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম হচ্ছে হালিমা ইয়াকুব। সিঙ্গাপুরের প্রথম, লিখে রাখো, সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, প্রথম নারী প্রেসিডেন্ট, সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্টের নাম হলো হালিমা ইয়াকুব, হালিমা ইয়াকুব, ইয়াকুব, হালিমা ইয়াকুব। সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্টের নাম হচ্ছে হালিমা ইয়াকুব। তাহলে সিঙ্গাপুর সিটি ডলার, সিঙ্গাপুর সিটি ডলার, সিঙ্গাপুর সিটি ডলার। আচ্ছা, পৃথিবীতে কিছু দেশ আছে যে দেশগুলোর রাজধানী মুদ্রা একই, সিঙ্গাপুর সিটি ডলার, ভ্যাটিকান সিটি ডলার, মেক্সিকো সিটি ডলার, মেক্সিকো সিটি, জিবুতি, সিঙ্গাপুর সিটি, ভ্যাটিকান সিটি। এদের রাজধানী, দেশের নাম এক, রাজধানী দেশের নাম এক। ওকে, সিঙ্গাপুর এশিয়ার গার্ডেন সিটি, আধুনিক নগর রাষ্ট্র। এখন তোমাকে যদি বলে নগর রাষ্ট্রের সূচনা হয় কোথায়, নগর রাষ্ট্রের সূচনা কোথায় হয়েছে? প্রাচীন গ্রিসে। এই যে নগর রাষ্ট্র যে বললাম আমরা, নগর রাষ্ট্র, যদি বলে নগর রাষ্ট্রের সূচনা কোথায় ঘটে, তাহলে অ্যান্সার কিন্তু হবে প্রাচীন গ্রিস। গ্রিসের যে অ্যাথেন্স আছে, সেই অ্যাথেন্স, এই গ্রিসের অ্যাথেন্স কিন্তু নগর রাষ্ট্রের জন্য বিখ্যাত ছিল। তাহলে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের জন্য উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রিসে। আধুনিক নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। এশিয়ার গার্ডেন সিটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরের জাতির জন্য হচ্ছে লি কুয়ান ইউ, তার গ্রন্থ হচ্ছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, সিঙ্গাপুর। তারপরে হলো কি বলে এটাকে, এই ওকে, ফেসবুকের এশীয় সদর দপ্তর হলো সিঙ্গাপুর। বলো আমাকে ক্লিয়ার কিনা? এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। তোমাকে এবার আমি মাত্র 11 সেকেন্ডে এই সবগুলো দেশ পড়ায় দিব, 11 সেকেন্ডে মাত্র সবগুলো দেশ আমি তোমাকে পড়ায় দিব, 11 সেকেন্ডে সবগুলো দেশ আমি তোমাকে পড়াবো। কি ব্যাপার, হঠাৎ করে সংখ্যা বেড়ে গেল, হঠাৎ করে কোথা থেকে আসলেন এরা? তাহলে আমি মানুষ সংখ্যা বাড়লে কিন্তু আমি এনার্জি পাই পড়ানোর। দেখেন, এশিয়া মহাদেশ, সবাই আমার সাথে একটু বলবেন, এই যে এশিয়া মহাদেশটা আছে, এই এশিয়া মহাদেশের একটা অঞ্চল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 11টা। কয়টি? 11টি। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ কয়টি? 11টি। এই 11টা দেশ আমি গ্যারান্টি দিচ্ছি, বুকে হাত দিয়ে আপনি বলবেন 11 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আপনার বুকে আপনি হাত দেন, হাত দিয়ে বলবেন আমার সাথে 11 সেকেন্ডে শেষ। টেকনিক হচ্ছে এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না, বিসিএস হয় না। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম। এতক্ষণ পড়াইছি আমি। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমুর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। ওকে, আমাকে বলেন ক্লিয়ার কিনা, আমাকে বলেন ক্লিয়ার কিনা? দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ, বুকে হাত দিয়ে আপনি বলেন তো 11 সেকেন্ডে ক্লিয়ার কিনা? বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বলেন আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার, স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমার ক্লাসে আমি আপনাকে পড়ায় দিব, আমার ক্লাসে আমি আপনাকে পড়ায় দিব,
নোট করায় দিব, শিখিয়ে দিব। এশিয়ার মোট দেশ হচ্ছে 44টা। 44টা দেশ 5টা অঞ্চলে বিভক্ত। একটা হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য। এই যে 5টা অঞ্চল আছে, এই 5টা অঞ্চলের আজকে একটা অঞ্চল আলোচনা করছিলাম, দক্ষিণ পূর্ব এশিয়া। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। সবাই একটু কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ ডান। সবাই একটু কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ ডান। ওকে ডান, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সবাই একটু লিখো তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা। এই যে আল কলি বলছে ক্লিয়ার, রাতের তারা বলছে ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে আমি কি আরো একটু পড়াবো? এই সবাই একটু বলো, আমি কি দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করে দিব? দক্ষিণ এশিয়া নিয়ে একবার একটু আলোচনা করে দিব কি? আমরা এশিয়ার তো 44টা দেশ, 44টা দেশের মধ্যে এই যে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। এই দক্ষিণ এশিয়ার 8টি দেশকে আমি একবার আলোচনা করব কিনা? যারা ক্লাস দেখছো, যারা ক্লাস দেখছো তারা একটু বলো, যারা যুক্ত হলে তারা একটু বলো। শেখ মেহেদী হাসান বাঁধন, অনেকদিন পর আপনি ক্লাসে আসলেন। আমরা এশিয়া মহাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্লাস আলোচনা করছি। সবাই একটু একসাথে কমেন্ট করো যে পড়াবো কিনা দক্ষিণ এশিয়ার দেশ। দক্ষিণ এশিয়ার দেশ 8টা দেশ আমি পড়াবো কিনা। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পড়ানোটা। জি ভাইয়া পড়ান। তো পেইড ব্যাচে তো এগুলো পড়িয়েছি, আবারও পড়াবো। ওকে, তার আগে একটু বলে দেই আমার সাধারণ জ্ঞানের বেসিক টু অ্যাডভান্সড, বেসিক টু অ্যাডভান্সড যে ব্যাচ 2.0, বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 2.0, 1020 টাকা ফি। এটা প্রায় 100টার উপরে ক্লাস, 100টিরও অধিক ক্লাস সংখ্যা আমার এই ব্যাচে পাওয়া যাবে। সো কোনো শিক্ষার্থী যদি মনে করেন যে আপনি সাধারণ জ্ঞান পড়তে যান, আপনি যদি মনে করেন জবের প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আপনার ব্যাচ আলাদা 1020 টাকার কোর্স। আপনি যদি মনে করেন আপনি সেকেন্ড টাইম নেবেন, সেকেন্ড টাইম, তাহলে তাদের ব্যাচ আলাদা 1020 টাকাই ফি। যদি কেউ এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী থাকেন, তাদেরও ফি 1020 টাকা। আলাদা আলাদা 3টা ব্যাচ। সো আলাদা ব্যাচে যারা যারা মনে করেন যে নিতে চান, চাকরি হোক, সেকেন্ড টাইম হোক, ফার্স্ট টাইমার হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, তাহলে আলাদা জিকে ব্যাচ। সেকেন্ড টাইমের ব্যাচে আলাদাভাবে ক্লাস, জবের ব্যাচে আলাদা ক্লাস, এবং ফার্স্ট টাইমারদের আলাদা ক্লাস। 1020 টাকা কোর্স ফি। যারা মনে করেন, যারা মনে করেন ভর্তি হবেন, তারা এই যে দেখেন নিচের দেয়া একটা নাম্বার আছে 017, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 01793635815, 93635815। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা করব, আপনাকে ভর্তি প্রক্রিয়া নিব। কিভাবে হবে ভর্তি প্রক্রিয়া? চোখে চুলকাচ্ছে রে ভাই। দেখেন, আমাদের ক্লাস হচ্ছে, ক্লাস হলো আমাদের শনি সোম বুধে থাকে। শনি সোম বুধ সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর বাকি দিন হচ্ছে আমাদের এক্সাম হবে। সাধারণত 10টা 30 মিনিটে এক্সাম হয়। সাধারণত আমাদের এক্সাম গুলো হবে ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের এক্সাম হবে ওয়েবসাইটের মাধ্যমে, নেগেটিভ মার্ক সহ আপনারা এক্সাম দিতে পারবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, আমি আপনাদেরকে যদি একবার একটু দেখাই যে আমরা কিভাবে এক্সাম নিব, আমরা কিভাবে এক্সামটা নিব, আপনাকে জাস্ট একটু দেখাবো। আমাদের যে ওয়েবসাইট আছে, যদি এখনো কেউ যদি মনে করেন যে ওয়েবসাইটে আপনি ফিল আপ না করে থাকেন, ওয়েবসাইটের সাথে ইউজ টু না হয়ে থাকেন, আমাদের নেগেটিভ, আমাদের একটু যারা যারা এক্সাম দিয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের এক্সাম প্রক্রিয়াটা কেমন লাগছে আপনার কাছে। যারা যারা এক্সাম দিয়েছেন, যারা এক্সাম দিয়েছেন তারা আমাকে একটু জানাবেন যে আপনাদের কাছে এক্সামটা কেমন লেগেছে, এক্সাম প্রক্রিয়াটা কেমন লেগেছে একটু বলবেন। এই যে এটা হলো আমাদের আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হলো আমাদের ওয়েবসাইট।
তো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের যে কোর্স আছে সেই কোর্সগুলো তো দেখতে পারবেনই। একই সাথে এই যে এক্সাম গুলো দেখতে পারবেন। এই যে এখানে এক্সাম আছে। বাংলা, ইংরেজি, জিকে। জিকে একটা এক্সাম আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার ১ এর। বাংলার মধ্যে এই যে এরকম এক্সাম আছে। সো আপনি এক্সামে ঢুকলেই ১ম এ আপনি এক্সামে ঢুকলে আপনাকে ঠিক একইভাবে এরকম লগইন করতে হবে। আম দেখি একটু নেটওয়ার্কের সমস্যা কিনা। এই যে এরকম ইন্টারফেস থাকবে লগইনের। লগইন করে আপনাকে এক্সামটা দিতে হবে। সো এই যে এক্সাম প্রক্রিয়া অনেক, অনেক ভালো। অফলাইনের মতো একটা ফিল পাচ্ছি। থ্যাংক ইউ। সো যারা মনে করবেন যে এই জিকে ব্যাচ কিন্তু প্রায় দীর্ঘ, এটা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, হ্যাঁ? বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। সো যারা মনে করবেন এই ব্যাচে ভর্তি হব, তারা 01793635815 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ব্যাচ আলাদা, জব হলে জবের ব্যাচ আলাদা, আর হলো কি বলে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী হলে তাদের ব্যাচ আলাদা। এইচএসসি 24 তো ঢাকা ইউনিভার্সিটি টার্গেট ব্যাচ, সেকেন্ড টাইম টার্গেট ব্যাচ, আর জবের জন্য ব্যাচ আলাদা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, শুভরাত। সবাই ভালো থাকুন।